ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, আগের মতোই শুধু অনুরোধ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জি ফরিদ ভাই, আমরা অন্য একটা আলোচনা একটু করা লাগে, সেটা হচ্ছে বাংলাদেশে ইতিহাসের জ্বালানি তেলের সর্বোচ্চ মজুদ আছে। এটা আমাদের মন্ত্রী বলেছেন, এটা আমাদের জন্য বেশ সুখকর একটা সংবাদ এবং খুবই আনন্দের সংবাদ। কিন্তু সরকার এই মজুদ থাকার পরও কেন তেলের দাম বাড়ালো? আচ্ছা, বাড়িয়েছে ভালো, আমরা চাই দাম বাড়ুক, বাট আমরা যেন তেলটা পাই, অন্তত সরকার গুদাম থেকে তেলগুলো রাস্তায় ঢেলে দিক যাতে আমরা নিতে পারি। কিন্তু এখনো পাম্পে দীর্ঘ লাইন। প্রশ্ন হলো, সরকার কি মিথ্যে বলছে নাকি পাম্পগুলো প্রতারণা করছে? যদি পাম্পগুলো প্রতারণা করে, পাম্প তো আর সরকারের, পাম্পের মালিক তো সরকারের চেয়ে ক্ষমতাবান বেশি না, সরকার সেখানে প্রয়োগ করুক। ও একজন দর্শক লিখেছিলেন আপনার সাথে কথা বলার আগে যে আপনার থেকে কি কি আনে একটা লিস্টের তালিকা বলেন। আপনি বরং বলেন আমাকে যে কি কি আনেন না, সেটার তালিকা যদি বলতে বলেন সেটি। ভারত থেকে কি আসে না সেই প্রশ্ন করেন। আমার মনে হয় এই যে আরেকজন লিখছে যে আমরা মোদির দালাল, মানে এই ভাবি পোলা বোধহয় ওর বাপ বোধহয় পাকিস্তানের দালাল, তাই ও সবকিছুতেই দালাল খুঁজে বেড়ায়। এই ভাবির পোলার বোধহয় মা ও বাপ আর দাদারা বোধহয় পাকিস্তানের দালাল ছিল, এখন আমরা নরেন্দ্র মোদীর দালাল হয়ে গেছি। যাই হোক, নরেন্দ্র মোদীর দালাল, গোলাম আজমের নাতিপুতিরা তো এগুলো বলবে, সেটা অন্য বিষয়। যেটা আপনি বলেছেন মন্ত্রী মিথ্যা কথা বলেছে কিনা, লাইন দেখলেই তো বোঝা যায় মন্ত্রী হচ্ছে মহা মিথ্যাবাদী। আর তৃতীয় বিশ্ব সব বাংলাদেশের সব জায়গাতে মন্ত্রীরা যদি মিথ্যা না বলে, মিথ্যা বলবে কে? মানে বাংলাদেশের মন্ত্রীরা, শুধু মন্ত্রীরা, সরকারি মন্ত্রী না তো, বিরোধীরাও মিথ্যা কথা বলে। আপনি দেখবেন আপনি দেখেন জামাতের এক নারী বলেছিল না যে ট্রফি হিসেবে তুলনা করেছিল, নারী নেতৃত্ব ভালো না, এখন তারা এমপি হয়ে গেছে। তো মিথ্যা সবাইকেই বলতে হবে। এই দেশে শুধু সরকার না, এই দেশের যে সরকারি বিরোধী দল আছে, আবারও রিপিট করতেছি, পৃথিবীতে সব জায়গায় বিরোধী দল থাকে, একমাত্র বাংলাদেশ যেখানে সরকারি বিরোধী দল আছে সেটা হলো জামাত। তো এই যে মিথ্যা তো যদি না বলে তাহলে রাজনীতি কেমনে করবে? এরা মিথ্যা কি বলেন আপনি বলেন, আপনি শুধু তেলের ব্যাপারে বলেন, এরা কি মিথ্যা বলে না? কোনটা মিথ্যা বলে না? এই জনগণ যেভাবে এদের গালিগালাজ করতেছে, আর যে হাজার হাজার মানুষের লাইন, ঢাকা শহরে 1000 মোটরসাইকেল নাকি লাইন ধরে, তারপরেও দেখি যে আমরা যদি তেল বেচে 200 তাহলে পাম্প 100 টাকা। আপনার তারা যে মিথ্যা কথাটা বলে, এটা হলো তাদের রাজনৈতিক পেশা। মিথ্যা বলতেই হবে, মিথ্যা যদি না বলে তাহলে তো গল্প হবে না। আর তারা শোনাবে কি? বাংলাদেশে এমন কি আছে যে আপনি সেটা নিয়ে এখন গল্প করবেন নেতা হিসেবে? আপনাকেও যদি এখন মন্ত্রী, আপনি কিন্তু এখন তো বলতে পারবেন না যে এই সমস্যা। এখন বলতে বলতে এরা বেশি বলে ফেলে, যেমন তেলের মজুদ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু তেল পায় না। আমাদের জামালপুরে ইভেন আমাদের সরিষা বাড়িতে মারামারি হয়েছে তেল নিয়ে, তেল পাচ্ছে না, তারা ডিজেল পাচ্ছে না। ভাগ্য ভালো, বিএনপির কপাল ভালো, আর বিএনপির যে সরকারি বিরোধী দল আছে জামাত, তারা কপাল ভালো যে একটু বৃষ্টি পেয়েছে। এই অবস্থা চলতে থাকলে আগামী মৌসুমে কি হবে? ফসলের আবাদ, মানে ফসল উৎপাদনে ধাক্কা লাগবে। আপনি দেখতে পারবেন সামনে কি হয়। এরা তো বলতেছে ভারতের বিদ্যুৎ নিয়ে, বলতেছে যে অন্য দেশ থেকে আনবে, আনুক, কিন্তু ভারতের বর্ডারের ভিতর দিয়ে আনবে তো, নাকি উপর দিয়ে তো আনবে না, আসমান দিয়ে তো বিনা তার আনবে না, অথবা চৌথ আসমান থেকে নিয়ে আসবে না, চৌথ আসমানে পাঠাবে, তারপর ওইখান থেকে নিয়ে আসবে। এরা মিথ্যা কথা বলবেই। মিথ্যা কথার নেতারা, বাংলাদেশের মন্ত্রীরা যদি মিথ্যা কথা না বলে, কোন মন্ত্রী মিথ্যা কথা বলবে? এই দেশের মুসলেখা প্রধানমন্ত্রী কি বলে নিজে জানে না। ভাই যেটা বলছেন যে নেপাল থেকে বাংলাদেশ বিদ্যুৎ আনতে গেলে ভারতের উপর দিয়ে আনবে, সমস্যা কি? ভারতের উপর দিয়ে আনবে, ভারত কি বাধা দিতে পারবে না? ভারতের শক্তি আছে তো নাই, কারণ দিল্লি দখল করে ফেলবে। বাংলাদেশের চরমনাইয়ের পীর, চামড়ানাই পীর আবার দিল্লি দখল করবে, 7 সিস্টার দখল করবে, তাই না? তো ভয়ে তো রাজি হইতে বাধ্যই হবে, কারণ ভারত তো বাংলাদেশের ছোট ভাই, বাইশতে। কে ছোট ভাই? বাইশতে। তো যা বলবে তাই শুনতে হবে ভারতকে। আমি বললাম তো বারবার যে বাংলাদেশের, বিশ্বাস করেন, এই বাংলাদেশের মানুষের, মানে আল্লাহ এদের বাঁচাই দিছে, নিজের হাতে রক্ষা করেছে। এদের প্রতিবেশী এটা ভারত।
এই ভারত যদি প্রতিবেশী না হয়, কোনো মুসলমান প্রতিবেশী হইতো, অথবা এটা বার্মার মতো হইতো দেশ, বা চাইনার মতো, সোজা করে ফেলতো, একেবারে তারের মতো সোজা করে ফেলতো 24 ঘন্টার মধ্যে। ইউনুস যেদিনই বলতো যে 7 সিস্টার করবো, ওর আকাশ দিয়ে বিমানে আসতে দিত না। যেই দিনই আমার ভাবির পোলা রাস আমরা নাই ফির সবাই মধ্যে মিছিল করে না 7 সিস্টার ভাঙবে, সেই দিনই বাংলাদেশ রংপুর দখল করতো। এদের 14 গোষ্ঠীর কপাল ভালো, ভারতের মতো একটা প্রতিবেশী হয়েছে। ভারতও কিছুটা আওয়ামী লীগের মতো, এরা বন্ধুর চাইতে শত্রুকেই বেশি সুযোগ দেয়। ডোন্ট মাইন্ড প্লিজ, আমার এই কথা আবার রাগ করবেন না যারা আওয়ামী লীগ করেন। এরা আবার শত্রুকেই বেশি সুযোগ দেয়। তো কপাল ভালো, কারণ আওয়ামী লীগ যদি সুযোগ না দিত, বঙ্গবন্ধু যদি তেহরানের কসাই খোমেনিদের মতো তার প্রতিপক্ষকে ঘায়ল করত, 30,000, আপনাকে বলি, 30,000 সরকারি কর্মকর্তাকে হত্যা করে যখন খোমেনি যখন তেহরানে ঢুকে, সেই দিনই 30,000 হত্যা করে। তারপরে তার সহযোগী যারা ছিল আন্দোলনের বামপন্থী, তাদেরকে পাইকারি হারে মেরে ফেলে, অন্যান্যদেরকে গুলি করে মেরেছে, আর বামপন্থীদের ধরে ছুরিতে জবাই করে মেরেছে। তো বঙ্গবন্ধু যদি ক্ষমতায় এসে প্রথম যারা আমলা জাতীয় ছিল কর্মকর্তাদের মেরে ফেলতো, তাহলে কি হইতো? এমনকি ইরানের সেনাবাহিনী অকেজো করে দেওয়া হয়েছে। সেইখানে IRGC নাকি কি যেন নাম দিয়ে তারা নিজেরাই নিজেদের বাহিনী বানিয়েছে, যেটা কাজ হলো শুধুমাত্র খোমেনি শাসনকে রক্ষা করা। আর আর ইরানে পুলিশ যারা নিয়োগপ্রাপ্ত হয় সকলেই তার ওই খোমেনির যারা নিজের দলের লোক, তারাই থাকতে পারবে, আর কেউ পারবে না। এগুলো যদি করতেন তিনি, বঙ্গবন্ধু যদি করতেন, তাহলে জামাত আজকে এই লাফালাফি করতে পারতো না, এই স্বাধীনতা বিরোধীরা লাফালাফি করতে পারতো না। শেখ হাসিনাও যদি এত ওয়াজ মাহফিল করতে না দিত, মৌলবীদের পাছায় এত চর্বি জমতো না, ঘাড়ে এত চর্বি জমতো না, 5 বেলা খাওয়ার ব্যবস্থা করেছিল জননেত্রী শেখ হাসিনা। মৌলবীদের 5 বেলা খাওয়ার ব্যবস্থা করেছে, ওয়াজ নসিহত হেলিকপ্টার দিয়ে যাই করতো। তারা দাওয়াত খায় সারতে পারতো না, সেনাবাহিনী 1 বেলা খাইতো মাংস, 2 বেলা ব্যবস্থা করেছে। এগুলো করার কারণে এত চর্বি বেড়ে গেছে। এগুলো না করে তিনি যদি পুলিশ বাহিনীতে সকল ছাত্রলীগ নিয়োগ দিতেন, সেনাবাহিনীতে সকল ছাত্রলীগ নিয়োগ দিতেন, এবং প্রশাসনে যদি শুধুমাত্র আওয়ামী লীগের লোক ইরানের খোমেনিদের মতো, ওই মোল্লাদের মতো, তেহরানের কসাইদের মতো রাখতেন, তাইলেই কিন্তু খেলাটা জমে যাইত। এইখানে তো আওয়ামী লীগ ফেল করেছে, অথবা আওয়ামী লীগ এখানে ছাড় দিয়েছে। ভারতও তাই। দেখবেন ভারতের পক্ষে সারাদিনও যদি আপনি বলেন আপনি ভারতের জায়গায় নাও পেতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি। আপনি 5 বছর টানা ভারতের পক্ষে বলবেন, ভারতের নাও থাকতে পারেন, কিন্তু সেখানে কিন্তু রোহিঙ্গারা বিনা বিষয় থাকে, তাদেরকেও গ্রেফতার করে না। কিন্তু বাংলাদেশের মুফতি মাসুদ নামে একজন প্রগ্রেসিভ মানুষ আছেন, তিনি জেলে। কিন্তু একটা রোহিঙ্গাকে আপনি জেলে তুলে দেখান তো আমাকে, পারবেন না। দেখবেন কত মানবাধিকার আইনে লোক চলে আসবে। অথচ মুফতি মাসুদের বিরুদ্ধে অভিযোগ সে হচ্ছে ভারতের দালাল। এখানেও দুইখান কথা আছে। আপনি দেখেন ভারতে পিনাকি ভট্ট ভারত হয়েই কিন্তু বিদেশে গেছে। আপনি দেখেন মেহেদি, যে সারা জীবন মোদি রেগালে দিল, ভারতের 14 গোষ্ঠী উদ্ধার করলো, সে কিন্তু ভারতের ভিসা পেয়ে গেছে। আপনি একজন মুক্ত চিন্তককে ভিসা করান তো, দেখেন হয় কিনা, থাকতে পারে কিনা। বঙ্গবন্ধুর খুনি 20 বছর ছিল, 20 বছর সেখানে পালাইছিল, যাকে পরে ধরে এনে ফাঁসি দিছে। এবং ভারত বিরোধী বহু মানুষ এখন ভারতে বাস করে। ফরিদ ভাই, ভারত মানবিক রাষ্ট্র, সেই কারণে এই যত লোক বিপদে পড়ে ওদের সীমান্ত দিয়েই যায়, ওরা আবার ওদেরকে আশ্রয় দেয়। চাইলে ভারত ওদের পাসপোর্ট দিয়ে ওদেরকে ফ্রান্সে বা অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো ভালো দেশে অ্যাসাইলাম পাওয়ার সুযোগ করে দেয়, যে ওর দেশে ঢুকলে সমস্যা আছে, জীবন ঝুঁকিতে পড়তে পারে। যাই হোক ফরিদ ভাই, আবার আসবো আপনার কাছে।